একটা সাংবাদিককে এখানকার মানুষজন দলীয় লোকজন ভাবে, তাকে কি হচ্ছে কি পোল্ট্রিবাজ ভাবে? আমার কাছে নিজের অবস্থান বারবার প্রশ্নবিদ্ধ মনে হচ্ছিল। তখন আমি আমাকে নিজেকে প্রশ্ন করলাম যেন আমি কি আসলে আমার ক্যামেরার লেন্স দিয়ে আমি কোনো একটা পক্ষের গল্প বলি কিনা। ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, বিভিন্ন আপনার প্রোটেস্ট, প্রত্যেকটা জিনিস কোন ছবিতে কথা বলছে। হয়তো আমাদের অনেক কিছুতে বাধা ছিল, সেই বাধাটাও কিন্তু ছবিতে বের হয়ে আসছে। কারণ আপনি যে আমাকে ছবি তুলতে দিবেন না, সেটা কোনো মানুষ বোঝে ছবিটা দেখে যে ছবিটা এমন কেন। জীবন বাজি রেখে ছবি তুলেছে, জীবন বাজি রেখে। সবসময় তারা তাই করে। সহজ না, প্রতিটা দিন জানটা হাতের মুখে রেখে ছবি তোলে একটা সত্যিকারের ঘটনাকে ধারণ করবার জন্য। একজন ফটো জার্নালিস্ট হিসাবে আমি গত কয়েক বছর ধরে এবং তার আগে থেকে আমি বাংলাদেশের নানা রকমের পলিটিক্যাল মুভমেন্ট এবং নানা রকমের ট্র্যাজেডি, অ্যাক্সিডেন্ট কাভার করতেছিলাম। কিন্তু আমার কাছে এই রোড সেফটি মুভমেন্টের পরে 2018 পরে এই 2024 কোটা মুভমেন্টটা, কোটা রিফর্ম মুভমেন্টটা একেবারেই অন্যরকম মনে হয়েছিল এবং এটার যে নানা ফেজ এবং নানা ধাপ এবং এটার মাঝখানে বেশ কিছু চড়াই উতরাই ছিল এবং ফ্লাকচুয়েশন ছিল, তখন থেকে আমার মনে হচ্ছিল যেন এই আন্দোলনটা হয়তো কোনো একদিকে যাচ্ছে। সাংবাদিকতা করতে হলে একদম ফ্রন্ট সাইডে থাকতে হয়, অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হয়। তারপর হলো যে আপনাকে একদম পার্টিকুলার দৃশ্যপট ধারণ করতে হয়। কিন্তু আমি বলেছি আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে আমি তাদের সাথে সামিল হয়েছিলাম। সেই জায়গা থেকে চলতে চলতে যতটুকু ধারণ করা যায় আমি ততটুকু ভিডিও করেছি। শিক্ষার্থীরা তাদের ভয় দূর করে যেভাবে, মানে তারা তো প্রতিদিন নামে না, আমরা তো প্রতিদিন ফিল্ডে আছি, প্রতিদিন কাজ করতেছি, প্রতিদিন গ্যাঞ্জাম গুঞ্জাম দেখতেছি। আমাদের কোনো একটা কমপক্ষে একটা মাইন্ডসেট আছে যে এই গ্যাঞ্জামটা এরকম হইতেছে, দেখতেছে এক একটা, কিন্তু তাদের কোনো মাইন্ডসেট নেই দেখালে। কিন্তু আমাদের কাছে আমাদের সাথে রক্তের সাথে মিশে গেছে। কেমন ধরেন আমরা টিয়ার সেলের শব্দ, গুলির শব্দ, কান্নার শব্দ, এটা আমরা শুনতে শুনতে আমরা যেহেতু আমার ভিতরে আছে, এরা আমাদের সাথে একটা ম্যাচিউরিটি হয়ে গেছে। কিন্তু তাদের সাথে কোনো এটা ম্যাচিউরিটি না, যে তাদের যে পরিস্থিতিটা হয়ে গেছে যে তাদের সাথে থাকাটাই জরুরি। দেশের জন্য, বৈষম্য বিরোধের জন্য, গণতন্ত্রের জন্য আমরা নূর হোসেনকে দেখেছিলাম, কিন্তু ঝাঁকে ঝাঁকে শত শত ছেলেমেয়েরা বুক পেতে দিতে এসছে। বাবা মাকে না বলে চিরকুট লিখে তারা চলে এসছে। তারা আইডি কার্ড পড়েছে, সে আইডি কার্ডটা এমন না যে মানে তারা কোথায় তাদেরকে আইডি কার্ড দেখলে ছেড়ে দেবে, সেই জন্য না, তারা যদি লাশ হয়ে যায় যেন শনাক্ত করতে পারে। মানে আমি তো মানে এই সাহসটা ওদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবি শুধু আমরা, কেমন সাহস, এ কেমন সুন্দর, এ কেমন স্পর্ধা। 24 মনে হচ্ছে এটা ফটো সাংবাদিকদের জন্য বিশেষ করে খুবই কঠিন একটা সময়। কারণ হচ্ছে যেন কোনো পক্ষই সাংবাদিকদেরকে বিশ্বাস করে না। একদিকে পুলিশ বিশ্বাস করতেছে না, কারণ পুলিশ গুলি ছুটতেছে, পুলিশ ভাবতেছে অথবা সাংবাদিক তার ছবি তুলতেছে। আবার যারা প্রোটেস্টার তারা ভাবতেছে যেন ওরা আমাদেরকে ছবি তুলতেছে, কিন্তু ওরা আমাদের সাহায্য করতেছে না। আবার এখানে আমরা প্রচুর হচ্ছে আপনার রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখেছি। তারা হচ্ছে ছাত্রদেরকে আপনার প্রতিহত করতে চেয়েছে পুলিশের ছত্রছায়ায়। তারাও আবার নানা সময় সাংবাদিকদেরকে প্রশ্ন করেছে আপনি আসলে কোন পক্ষের লোক, কোন পক্ষে ছবি তুলছেন। আমার কাছে এই তিনটা পক্ষ এবং তিনটা পক্ষ ডিল করা একজন সাংবাদিকের, ফটো সাংবাদিকের জন্য আমি মনে করি খুবই একটা ভয়াবহ অবস্থা। তারা কখনো মেমোরি কার্ড করে দেখতে চায়, তারা কখনো জানতে চায় আপনি কোন পক্ষে ছবি তুলতেছেন, আপনি টিকটকে কোথায় ছবি তুলে এসেছেন। আসলে যখন এরকম প্রলয় হতে থাকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন না। তো সাংবাদিকতা একটা মহান ব্রত, আর 10টা পেশার চেয়ে আলাদা। এই ব্রত নিয়েই তো আপনি এসেছিলেন।
প্রয়োজনে কখনো কখনো ছবি তোলা বন্ধ করে আপনাকে হাতটা তুলতে হবে, কারণ আপনিও তো এর শিকার, আপনার উপর এসেও তো পড়ে। অগণতান্ত্রিক বিষয়গুলো, বৈষম্য এবং দমন পীড়ন, সেটা তো আমাদের উপর কম হয়েছে? তাহলে কখনো কখনো ছবি তোলার মানে বন্ধ করে ওই ক্যামেরাটা নিয়েও ওভাবে দাঁড়াতে হয়। শেষমেশগুলো একটি জার্নালিস্ট, ফটো জার্নালিস্টকে আটকানোর চেষ্টা করে কৌশলীভাবে। হয়তো বা আপনার কাজের সময় তারা বলতেছে না যে এই তুমি চাপো, কিন্তু কৌশলটা এরকম যে গ্যাঞ্জামে চলতেছে যে প্রশাসন আপনাকে কিভাবে ব্যারিকেড রাখবে। আন্দোলনের ব্যারিকেড একটা, কিন্তু আপনার ছবি না তোলার ব্যারিকেডটা কিভাবে দেওয়া যায়, আপনার কিভাবে ডিস্টার্ব করা যায়, আপনি কেমন ডিস্টার্ব হয়ে ওইখান তো সরে যান গা। কিন্তু যারা আমরা জার্নালিস্ট তারা না, মানে আমরা কখনোই ওইটা থেকে পিছু পাই হয় না। এটা আমাদের একটা যুদ্ধ যে এই ছবিটা আমার পৃথিবীকে কথা বলতে শেখাবে। সাবজেক্টের ক্লোজে যাওয়া এবং ঘটনার খুব কাছে যাওয়া, এটা একটা বেসিক ইনস্টিংক্ট হয়ে দাঁড়ায় ফটো জার্নালিস্টদের ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় ফটো জার্নালিস্ট সবসময় ঘটনার কাছে থাকতে চায়। এ কাছে থাকার কারণে কোনো এক জায়গায় আওয়াজ হলো বা গুলি হচ্ছে, সে একটু যেতে চায় সামনে, যেন ওই গুলিতে কী হচ্ছে। সে অবশ্যই তার রিস্ক ক্যালকুলেট করে, রিস্ক মেজার করে, সে ওই রিস্ক মেজার করে, কিন্তু সে জানতে চায়, সে দেখতে চায় আসলে ওখানে কী হচ্ছে। তো আমাদের ক্ষেত্রেও আমি মনে করি, বা আমার ক্ষেত্রেও মনে করি যেন ঘটনাটা আপনার একেবারেই সত্য, এবং অনেক সময় আরেকটা আকাঙ্ক্ষা কাজ করে যেন আমি আসলে সত্য গল্পটা বলতে চাই। তো সত্য গল্প বলতে গেলে আপনাকে আসলেই সত্যের কাছাকাছি যেতে হবে। পুলিশ তো সেদিন তাদের সিদ্ধান্ত নিয়ে এসছে রাস্তায় কাউকে আন্দোলনে নামতে দিবে না। ওরা তখন বসে পড়লো রাস্তায়, তারপর অতর্কিতে পুলিশ হামলা করলো। সেই জায়গা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ওরা আগে থেকে একটু দরজাটা খুলে রাখার ব্যবস্থা করেছে যেন চলে যেতে পারে। এরপর আমরাও আশ্রয় নিলাম পাশের একটা কেএফসির দোকানে, এবং সেখান থেকে আমি ভিডিও ধারণ করছিলাম, দেখছিলাম যে কেমন করে ব্র্যাকের ভেতর তারা টিয়ার সেল মারছে, সেগুলোকে ওরা আবার কেমন করে ফেরত দিচ্ছে, কেমন করে আরও পুলিশ আসলো, শত শত পুলিশ আসলো, তাদেরকে তারা কেমন করে প্রতিহত করলো। এবং আমি দেখলাম যে রাস্তার থেকে ব্যারিকেড তৈরি করছে, এবং যে অগ্রসর, যে সাহসী, সে সামনে চলে যাচ্ছে সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করে, পিছনে আরেক দল টিয়ার সেল মারছে। ওই পেস্টে কাজ হচ্ছে না, ওরা টায়ারের মধ্যে আগুন লাগিয়ে ওরা ততক্ষণে শিখে গেছে যে এটা শুকতে হবে। এই করে করে আমি দেখলাম যে ওরা কেমন করে ইস্ট ওয়েস্ট পর্যন্ত পুলিশকে প্রতিহত করলো। 19 জুলাই তো আমরা আপনার পল্টনের দিকে ছবি তুলতেছিলাম জুম্মার পরে। আমার একজন কলিগ আপনার হঠাৎ করে পায়ে গুলি খায়। গুলি খাওয়ার খবর শুনে আমরা ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে গিয়ে দেখি যেন উনি এক্সরে নিয়ে এক্সরে রুমে দাঁড়িয়ে আছে, এবং আমি যখন ওনার সাথে কথা বলার শেষে চারপাশটা তাকালাম, তখন আমার মনে হয় যুদ্ধের মতো সিচুয়েশন আর কি, যেন এত মানুষজন, এত আহত মানুষজন আসতেছে এবং সবাই গুলি খাওয়া, রক্ত মাটিতে পড়তেছে। আপনার ওইখানকার ক্লিনাররা ফ্লোরে রক্ত ক্লিন করতেছে, চিৎকার চিল্লাচিল্লি। হঠাৎ করে দেখি যেন সিএনজি থেকে একজন লোক, লুঙ্গি পরে একজন লোক, হাতে একটা ফোন এবং কোলে নিয়ে একটা বাচ্চা নিয়ে দৌড়ে আসতেছে, এবং লোকটা চিৎকার করতেছে, বয়স 4, নাম আহাদ। তো আমি ছবি তুললাম ছবি তোলার পরে আমি আসলে আর ওই ঘটনা ফলো করি নাই। আমি তার পরদিন পত্রিকায় দেখলাম যেন আসলে এই ঢাকা মেডিকেলে আপনার 4 বছরে একটা বাচ্চা মারা যায়, যার আপনার বারান্দায় ছিল, সে তার বাসার 8 তলার বারান্দায় ছিল, পরিবারের সবার সাথে দেখতেছিল নিচে কি হচ্ছে। সেই সময় একটা গুলি তার চোখ দিয়ে ঢুকে তার মাথার খুলিতে আটকে থাকে। মেডিকেলের অবস্থা মানে শব্দ, কান্না কান্না কান্না, মানে এরকম ধরনের কান্না যে কেউ চিৎকার দিচ্ছে গুলি, কেউ চিৎকার দিতেছে হাত নাই, মানে শব্দ শুধু এই ধরনের যে এই লোকটা আর বাঁচবে না, জলদি জাগা দাও, জলদি ঢুকাও। মানে আপনি কোনো সাইড, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি হিসাব করেন, সব সাইডে তো আপনার বাদ পাওয়া যাচ্ছে, শুধু একটাই গুলি, মিত্র নাই, শেষ চিৎকার, মা বাবা, মানে
আমরা ঢাকা মেডিকেলে অনেকবার গেছি, অনেক, মানে এমন হত্যার মতন শব্দ কখনো শোনা যায় না, যে নিজেকে মানায় নিতে পারি না। অনেক সময় যে ছবি তোলা বাদ দিয়ে বসে যেতে হয়েছে, যে নিজের ক্যামেরা হাতে, নিজের অস্ত্র, যেটা আমাদের অস্ত্র তো আমাদের ক্যামেরা, সেই ক্যামেরা বুকে চাপিয়ে ধরে কান্না করতে হয়েছে, যে একবারে নীরবভাবে। একটি আন্দোলনে একটি শহীদ যেরকম বিশ্বকে নাড়িয়ে দেয় যে কোনো আন্দোলনে, সেম একটি ছবি এটি বিশ্বকে কাঁপিয়ে দেয়। এই ছবি না প্রত্যেকটা যুদ্ধের হোক, আন্দোলনের হোক, এটা একটি সবচেয়ে বড় মানে অস্ত্র বলা যায়, যেটা গুলি নেই, শব্দ নেই, ধোঁয়া নেই, কিন্তু মানুষের বিবেককে মানে এমন জায়গায় নিয়ে যায় যেটা বলতে হয় না যে তুমি আন্দোলনে নামো, সে আন্দোলন নেমে যায়। এই গণ অভ্যুত্থানে ছবি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আমাদের সাংবাদিকেরা যখন হারিয়ে গেল, চুপ হয়ে গেল, তারা চোখে দেখে না, কানে শোনে না, মুখে বলে না, আসলে তারা তাদের দায়িত্ব পালন করেছে, তারা ছবি তুলেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি ছবি তুলেছে। সাংবাদিকদের কথা বলবো না, সাংবাদিকরা যাদের অধীনে কাজ করে সেই পত্রিকাওয়ালারা, মালিক পক্ষরা সেই ছবিগুলো প্রকাশ করেনি। পলক যখন ইন্টারনেট অফ করে দেয়, আমরা তো সেই ছবিগুলো দেখিনি, আমরা যে গণহত্যার দলিলটা আমরা দেখিনি। 4 দিন পর দেখেছি, 3 দিন পর দেখেছি, আমরা বিশেষ অ্যাপসের মাধ্যমে দেখেছি। সেই দৃশ্যগুলো আমরা কিভাবে দেখেছিলাম? সিটিজেন জার্নালিজমের মাধ্যমে। আমাদের আম জনতা ছবি তুলেছিল, রাস্তার পাশে একজন হকার ছবি তুলেছিল, ছাত্ররা ছবি তুলেছিল, ওরা যেমন আন্দোলনে ছিল ওরা ডকুমেন্টও করেছিল। সেই ছবিগুলোতে যখন প্রকাশিত হলো, আপনার সেই দিনগুলোর কথা মনে আছে কিনা জানি না, মানুষ আর নিতে পারেনি। এই আন্দোলনে আমাদের ইন্টারনেট ছিল না, পত্রিকা ছাপাতে পারেনি, সে পত্রিকা বিলি হয় নাই কারফিউর কারণে। কিন্তু আমরা যে যাই করেছি, যেই যা বলেছি, সব কিন্তু ভিজুয়াল এভিডেন্সের কারণেই আমরা প্রভাবিত হয়েছি, দেখেছি এবং আমরা রিয়েক্ট করেছি। তার মানে ছবি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি এখানে শুধু সাংবাদিকদের অবদান না, এখানে আমার মনে হয় সিটিজেন জার্নালিস্টদের ভূমিকা অনেক বেশি ছিল। কারণ এইবার আমরা যেই পরিমাণ মোবাইলের ছবি দেখেছি, বিভিন্ন জায়গায় নানা রকমের আপনার এখন যে বিশ্লেষণ হচ্ছে, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং হচ্ছে, নানা মানুষজনের কাছ থেকে লোকাল মানুষজনের কাছ থেকে ফুটেজ নেওয়া, ছবি নিয়ে তথ্য মিলে আমরা রিপোর্ট করতে পারছি। তার মানে আমি মনে করি ছবির বিকল্প নাই আসলে। এবং এই ধরনের ক্ষেত্রে যেখানে একটা আন্দোলনে প্রায় 1400 থেকে 1600 মানুষ মারা গেছে, সেখানে এত এভিডেন্স আমরা ছবি ছাড়া জোগাড় করতে পারতাম না আসলে। তাই আমি মনে করি ছবি অনেক গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই ধরনের ছবি সংরক্ষণ করা উচিত এবং ছবি ধরে ধরে বিভিন্ন এলাকার ছবি ধরে ধরে জোন ভিত্তিক গবেষণা করলে আমার মনে হয় আরও অনেক তথ্য বের হয়ে আসবে।